তারেক রহমান, ডাক্তার শফিকুর নাহিদ সহ বেশিরভাগ হেভিওয়েটের মনোনয়ন বৈধ। স্বতন্ত্র তাসনিম জারা, জাপার আনিসুল ইসলাম ও জামায়াতের আব্দুল হকের মনোনয়ন বাতিল। নাগরিক সুবিধা, কর্মসংস্থান সহ ৮ প্যাকেজ নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার। দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে গণমুখী ও বাস্তবসম্মত করার পরামর্শ বিশ্লেষকদের। দেশের ৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে স্থবির জনজীবন, বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবীরা। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি। পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। থাকছে বিভিন্ন ক্যাটাগরির ৩২৭টি স্টল প্যাভিলিয়ন। যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ ভেনেজুয়েলায় দফায় দফায় বিস্ফোরণের জরুরি অবস্থা জারি। ইরানের বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্প, তেহরানের পাল্টা হুঁশিয়ারি। ভারতীয়দের ক্ষোভের খড়গ এবার আইপিএলে। ৯ কোটি রুপির মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। চতুর্থ দিনের মতো মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম চলছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে। বাছাইয়ে বাদ পড়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন। বাতিল হয় জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের মনোনয়নও। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ে বৈধতা পায় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, বিএনপির ইশরাক হোসেন ও খেলাফত মজলিসের মামুনুল হকের মনোনয়ন। ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। ঢাকার ২০টি আসনে সব মিলিয়ে ২০০ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলকৃত এসব মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় গত ৩১ ডিসেম্বর। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে চলে চতুর্থ দিনের বাছাই কার্যক্রম। বাছাইয়ে বাদ পড়ে যায় এনসিপি থেকে পদত্যাগ করা আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন। দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তো অবশ্যই পজিটিভও আছে। সেগুনবাগিচায় ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক ও জামাতের ডক্টর আব্দুল মান্নান সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৩ আসনে মামুনুল হক, ববি হাজ্জাজ সহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর বাতিল হয় ৫ জনের মনোনয়ন। ঢাকা ৮ আসন থেকে বাছাইয়ে মনোনয়ন টিকে যায় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির। আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সকলে আমরা মিলিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। আমরা যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। কালো টাকা, পেশি শক্তি এবং অন্য কোনো ধরনের সন্ত্রাসকে আমরা না করব। এদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ও জামায়াত ইসলামের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঋণ খেলাপি সহ বিভিন্ন অভিযোগে বাতিল করা হয় ২ জনের মনোনয়নপত্র। শুধু আমার একার জন্য করলে হবে না, যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো, আমরা সবাই মিলে ন্যায়ের জন্য লড়বো, তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনার একটি দলকে নির্বাচিত করবে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, তার মধ্যে দিয়ে গণতন্ত্র একেবারে পুনঃপ্রতিষ্ঠিত হতে যাবে। সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গিয়েছি। এটা জাতির জন্য অত্যন্ত সুদিন। ওই এলাকার মানুষের কি সমস্যা সমাধানের আমরা কি উপায় বের করতে হবে, সবকিছু নিয়ে আমরা আসলে তৃণমূল পর্যায়ের সাথে আমাদের একটা যোগসূত্র আছে।
ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাতিল হয়ে যায় জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের মনোনয়ন। এদিকে ঢাকা 17 থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। সহকর্মী বেলায়েত হোসেনের প্রতিবেদনে দেখছিলাম এখন পর্যন্ত যাদের যাদের মনোনয়ন বাতিল হয়েছেন এবং যারা বৈধ হয়েছেন তারা কথা বলছিলেন। এ বিষয়ে আমাদের সহকর্মীরা খোঁজখবর রাখছেন। সেই খোঁজখবর রাখতে আগারগাঁও নির্বাচন কমিশনার রয়েছেন সহকর্মী মিয়া আমিরুল, ঢাকা আঞ্চলিক কার্যালয়ে রয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সাজিদ আরাফাত। শুরুতেই আমি যেতে চাই আমিরুলের কাছে। আমিরুল, একটু জানাবেন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি খবর আছে আপনার কাছে? আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখছিলাম যারা আসলে বাছাই হয়েছেন শেষ পর্যন্ত তারা কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়ায় দেখিয়েছেন, কিন্তু যারা পায়নি তাদের আসলে মনোভাবটা কি একটু জানাবেন? মিম, আপনি যেমনটি বলছিলেন এখানে স্বস্তির কথা যেমন রয়েছে তেমনি রয়েছে যাদের তথ্য ঘাটতি রয়েছে এবং হলফনামা সংক্রান্ত জটিলতা রয়েছে তাদেরকে কিন্তু বাতিল করা হয়েছে। যদিও বাতিলের পরবর্তীতে তাদের আপিলের সুযোগ রয়েছে এবং আপিল নিষ্পত্তির পরে মূলত নির্বাচন কমিশন তাদের যে ব্যাপারটি রয়েছে প্রতীক বরাদ্দ এবং সবশেষ প্রচারণার ব্যাপারটি হবে। এবং আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম এখানে যেহেতু ঢাকা 13 এবং 15 আসনের 2টি আসনের ব্যাপার রয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তিনি বেলা বলা চলে সকাল 10:30টার পরই মূলত কার্যক্রম শুরু করেছে এবং এখানে যে 2টি আসন সেখানে মূলত 20টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তার বিপরীতে আমরা দেখেছিলাম 11 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং 8 জনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, 8 জনের মনোনয়ন, এবং একই সাথে একজনের মনোনয়নের জন্য তিনি সময় চেয়েছেন, স্থগিত করা হয়েছে। এবং আমরা সব মিলে যেমনটি লক্ষ্য করছিলাম এখানে যেহেতু ঢাকা 13 আসনের আমরা দেখেছিলাম যে হেভিওয়েট প্রার্থী রয়েছে, যে খেলাফত মজলিসের আমির রয়েছে মাওলানা মামুনুল হক এবং সেই সাথে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে ববি হাজ্জাজ। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম দুজন প্রার্থীরই কিন্তু শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তা যখন সবকিছু কাগজপত্র গুছিয়ে নেয় তখন কিন্তু সামান্য ত্রুটি ছিল এবং তারা সময়ে চেয়ে নেয় এবং পরবর্তীতে একটার পর মূলত ঘোষণা করা হয় তাদেরকে বৈধ হিসাবে। এবং একই সাথে ঢাকা 15 আসনে যে হেভিওয়েট প্রার্থী রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করা হয় এবং একই সাথে যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে যে শফিকুল ইসলাম তাকে কিন্তু মূলত বৈধ ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে এখানে বৈধ ঘোষণা করার ক্ষেত্রে প্রার্থীদের যে হলফনামা দেওয়া হয়েছে এবং হলফনামার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে এবং একই সাথে এখানে সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে, ওয়াসা রয়েছে এবং সেই সাথে বিভিন্ন ব্যাংক রয়েছে, সরকারি বেসরকারি সহ অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সবগুলোরই মূলত প্রতিনিধিরা এখানে ছিল। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে মামলা সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল কিংবা মামলা সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা সেই বিষয়গুলোর জন্য কিন্তু পুলিশের সদস্যরা ছিল। বলা চলে মোটা দাগে সবকিছু বিচার বিশ্লেষণের পরই মূলত এখানে যাচাই বাছাই হয়েছে। মিম, আমার কাছে এখনকার সবশেষ ছিল এতটুকুই। মিম, আমরা এবার ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য জানবো। শাহাদাত অব্র রয়েছেন সেখানে। অব্র, সেখানে প্রার্থীদের যাচাই বাছাইয়ের কি তথ্য রয়েছে সবশেষ? উজ্জ্বল, যেমনটি আমিরুল জানাচ্ছিল যে 13 আর 15 কিন্তু নির্বাচন কমিশনে যাচাই বাছাইয়ের কাজ চলছে, তেমনি কিন্তু 4 থেকে 13, 15 বাদে 4 থেকে 18 পর্যন্ত যে আসনগুলো আছে, মোট 13টি আসন রয়েছে, সেই 13 আসনের কিন্তু এই জায়গায় যাচাই বাছাই চলছে। আঞ্চলিক যে কার্যালয়টি আছে এখানে কিন্তু বলাই চলে সকাল 9টা থেকেই যেই যারা কিনা প্রার্থী আছে তাদের প্রত্যেকের ঢল নেমেছে। এখনও এখানে আমি দেখতে পাচ্ছি যারা কিনা হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন ঢাকার আসনগুলো থেকে মনোনয়ন পেয়েছে, তারা কিন্তু এখানে এসে দেখছেন তাদের যে মনোনয়নপত্রটি আছে সেটি কি বৈধ হয়েছে কিনা। সেটির ব্যাপারে যদি বলতে চাই তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন তাসনিম, যারা তিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার মনোনয়নটি গ্রহণযোগ্য হয়নি, তার মনোনয়নটি বাতিল বলে প্রাথমিকভাবে কিন্তু হচ্ছে বলা হয়েছে বাতিল। এবং পরবর্তীতে তিনি জানিয়েছেন যে 5 তারিখে আপিল করবেন এবং আপিল করার পরে কিন্তু চূড়ান্তভাবে জানা যাবে যে তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়েছে কিনা। তিনি কিন্তু আমাদের সাথে যখন কথা বলেছেন তখন জানিয়েছেন যে তার যে তথ্য সেই তথ্যগত ত্রুটির
দুটির কারণেই তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও এখানে আমি আসার পরে দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক, তিনি কিন্তু এসেছিলেন সকালবেলা, তিনি বৈধ বলে গণ্য হয়েছেন। এছাড়াও জামাত ইসলামের ঢাকা 6 আসনের যিনি মনোনীত প্রার্থী তিনিও এসেছেন, তারাও কিন্তু মনোনীত বৈধ বলে তার মনোনয়নপত্রটি জানিয়েছেন। এছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও এসেছিলেন, তিনিও জানিয়েছেন তিনি তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হয়েছে। এছাড়া এখানে আমরা এখন পর্যন্ত যতখানি জানতে পেরেছি বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হলেও আমাদেরকে চূড়ান্তভাবে জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। এই ছিল আমার কাছে আঞ্চলিক কার্যালয় সেগুনবাগিচা থেকে সর্বশেষ। সাজিদ আরাফাত, আপনি তো আছেন জেলা প্রশাসকের কার্যালয়, সেখান থেকে আমাদের কিছু প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাবেন। জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে আমরা কিন্তু সকাল থেকে রয়েছি। এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি ঢাকার যে 5টি আসন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20, এই 5টি আসনের যে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সেটি সকাল থেকে চলছে। দুপুরে মাঝখানে নামাজ এবং খাবারের বিরতি ছিল। বিরতির আগ পর্যন্ত আমরা 3টি আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি শেষ হয়েছে এবং এখন ঢাকা 19 আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি চলছে এবং সব প্রার্থীরা রয়েছেন এখানে। 11 জন প্রার্থী রয়েছেন, সেই 11 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন বিভিন্ন দলের, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য আরও যেই প্রার্থী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তাদের সাথে সর্বোচ্চ 5 জন করে আসা যাবে প্রতিনিধি। সেই 5 জন করে প্রতিনিধি এখানে এসেছেন এবং দুপুরের আগের যে বিষয়টি সেটি একটু উল্লেখ করতে চাই। 3টি আসনে, ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক, তাকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, জামায়াতের প্রার্থীর বৈধতা দেওয়া হয়েছে এবং ঢাকা 2-এ আমরা দেখেছি যে আমানুল্লাহ আমান, তাকে তার যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তার বিপরীতে যে জামায়াতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল হক, তার প্রার্থীতা কিন্তু অবৈধ ঘোষণা করা হচ্ছে এবং বলা হয়েছে তিনি ঋণ খেলাপি এবং তার কাগজপত্রে কিছুটা ঝামেলা থাকার কারণেই সেটি কিন্তু তিনি আবারও পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে ঢাকা 3-এর আমরা দেখেছি যে গয়েশ্বর চন্দ্র রায়, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা বিএনপির কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন এবং জামাতের প্রার্থীরাও বলছিলেন যারা বৈধতা ঘোষণা করা হয়েছে যাদের, তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছিলেন যে বৈধ হওয়ার ফলে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু হলে আগামীতে নির্বাচিত হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি ঢাকা 19 এবং ঢাকা 20 এই 2টি আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি বাকি রয়েছে, সেটি এখনো কিন্তু চলছে এবং এরই মধ্য দিয়ে এখানকার যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয় সেখানে যে 5টি আসনের যে যাচাই বাছাই প্রক্রিয়া সেটি আজকে শেষ হবে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে থাকা এখানকার সবশেষ তথ্য। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিল উজ্জ্বল, আমরা দেখছিলাম, এবং তার আগে শাহাদাত অভ্র এবং মিয়া আমিরুল যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক একজন সহকর্মী যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঢাকার বাইরেও কিন্তু ঠিক একই রকম ভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া পুরোদমে চলছে। এবং যে ঢাকার বাইরের যে আসনগুলোতে রয়েছে সেখানে কিন্তু দেখা হচ্ছে প্রার্থীরা বিল বা ঋণ খেলাপি কিনা নানা বিষয়গুলো তারা যাচাই বাছাই করছেন। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চতুর্থ দিনে দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা বেড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। এই আসনের জন্য 4 প্রার্থীর মধ্যে বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরির মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। জনাব তারেক রহমান সাহেবের আজ মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষিত হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে তিনিও বেগম খালেদা জিয়ার মতো সর্বোচ্চ ভোট পেয়ে এখানে নির্বাচিত হবেন। ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, 3 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। চট্টগ্রাম সংসদীয় আসন 4, 5, 6, 7 ও 12 এর মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত 3টি আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে 5 জনের। এছাড়া চট্টগ্রাম 5 আসনে মনোনয়নপত্র বাতিল হয় জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের। এ সময় আনিসুল ইসলাম মাহমুদের প্রতিনিধিকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।
ময়মনসিংহে সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এর মধ্যে শনিবার ময়মনসিংহ 4, 5, 6 ও 7 আসনের 34 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছে। এরই মধ্যে ময়মনসিংহ 4 সদর আসনে যাচাই বাছাইয়ে 10 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়ন বাতিল হয়েছে। ময়মনসিংহ 5 আসনের এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বরিশাল 3 আসনে জাতীয় পার্টির 2 জন, স্বতন্ত্র 1 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। একই আসনের 2টি মনোনয়ন স্থগিত করা হয়। বরিশাল 2 আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ নিয়ে বরিশালের সংসদীয় 6টি আসনে 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও 10 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। যাচাইয়ে ব্যস্ততা চলছে সিলেটেও। সকাল থেকে এখন পর্যন্ত যাচাইয়ে 4টি আসনে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস সহ 5 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এদিকে নোয়াখালীর 6টি আসনে মোট 62 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যার মধ্যে 47 জন দলীয় ও 15 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এখন পর্যন্ত 3টি আসনে 7টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নোয়াখালী 6 আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমার কোশ্চেন রয়েছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। আমি সেটা সুরাহা চাই। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ নিজে নিরপেক্ষতা বজায় রাখে নাই। টাঙ্গাইলের 8টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 65 প্রার্থী। এর মধ্যে এখন পর্যন্ত মোট 14 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। প্রত্যয় দাস, এখন। জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধা সহ 8টি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মত, ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা, দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নতুন বাস্তবতায় জ্ঞান নির্ভর ইশতেহার প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আর 1.5 মাসের কম সময়ের ব্যবধানে যখন জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশ, সে সময় বেগম খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও বেগম জিয়ার শোক কাটিয়ে উঠে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি, তাই জনগণের সামনে ইতিমধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি এবং এ লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শীঘ্রই ফ্যামিলি, ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এই 31 দফাতে অনেক আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে উনি তো একা সবাইকে সাথে নিয়ে কেটে দিয়েছেন। এইসব যে কার্ডগুলো দেবো, এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে এবং আশা করি যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষের কাছে মানুষের যে সমস্যাগুলো এখন প্রতিনিয়ত ফেস করে, সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবে ভোটাররা। যে একটা সুশাসন, আপনার একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের দারিদ্র্য বিমুক্ত, আমাদের যে পররাষ্ট্রনীতিটা কি হবে, কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যদি কেউ অপচেষ্টা করে বা আপনি গণতন্ত্রের পরিবর্তে ফেসিবাদী ব্যবস্থা করতে হয়, তাদের প্রত্যেকের কাঁধের মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের যে একটা বলবো যে দৃষ্টান্ত, এটা কিন্তু গরম নিঃশ্বাসের মতো তাদের কাঁধে ফেলবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণমুখী ইশতেহার তৈরিতে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে মেধাভিত্তিক ইশতেহার তৈরির পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM-A ফায়েজ। আমি যদি দলীয়করণ করি তাহলে তো এটা শেষ হয়ে যাবে। আর দলীয়করণ না, মেধা, এই মেধার জন্যই তো এত কিছু হলো। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। নির্বাচনী ইশতেহারে অনেক কাল্পনিক প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার নজির থাকলেও এবারের বাস্তবতায় গণমুখী ও বাস্তবসম্মত ইশতেহার না দিতে পারলে ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও তার কবর জিয়ারতে চতুর্থ দিনেও ভাটা পড়েনি দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ আর অঙ্গীকারের পথেই এগিয়ে যাবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে 7 দিনের দলীয় শোক। এরই মধ্যে ঘন কুয়াশার তীব্র শীত উপেক্ষা করে শনিবার ভোর থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে মানুষের উপস্থিতি চতুর্থ দিনেও একটুও ভাটা পড়েনি। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে, অনেকে আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন তাদের একজন আপসীন নেত্রী খালেদা জিয়া ছিলেন। যাতে ইতিহাসটা বাচ্চাকে দেখানো, আসলে উনি কে ছিলেন, কার কবরটা আসলে দেখতে আসছে, বেসিক্যালি বাচ্চাকে দেখানোর জন্য। আমরা তো মোটামুটি জানি যে আসলে উনি কে ছিলেন বা তার আসলে অবদান কি। যেভাবে জাতিকে এত সুন্দর যেভাবে উপস্থাপন করে বাংলাদেশের মানুষকে আগলিয়ে রেখে সারা বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন, সেটাই আমাদের যে আবেগের থেকে আমরা আজকে এই মায়ের কবর জিয়ারত করতে এসেছি। হাজারো মানুষের ফুলের শ্রদ্ধা ও দোয়ায় সিক্ত হচ্ছেন প্রয়াত বেগম খালেদা জিয়া। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান, এমন প্রত্যাশার কথা বলছেন আগতরা। ওনার প্রতি যে তীব্র আকর্ষণ, ওনার প্রতি আমাদের যেই একটা দেশপ্রেমের যেই টান আছে, সেই টান থেকে আসলে ছুটে আসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে কাউন্সিলের মাধ্যমে সে চেয়ারম্যান হবে এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ পরিচালনা করবে। এদিন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের হাত ধরেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ। বলেন, আওয়ামী লীগের অশুভ কারসাজির কারণেই দীর্ঘদিন অসুস্থ থাকতে হয়েছে বেগম জিয়াকে। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করা এই আপসহীনের সমাধিতে এদিন আরও শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সাব্বির রোজ, এখন, ঢাকা। তীব্র শীতে কাঁপছে রাজধানী ঢাকা। নগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। শীতের এই প্রকোপে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পুরো মাস জুড়ে শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারি মাসেই আশঙ্কা রয়েছে 2টি শৈত্যপ্রবাহর। আরও জানাচ্ছে আতিক মেসবাহ লগ্ন। চলছে পৌষ মাস, বাড়ছে শীতের তীব্রতা। মধ্যাহ্নেও ঢাকার আকাশে মিলছে না সূর্যের দেখা। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা, আর এতেই ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত কুয়াশার কারণে ঠিক মতন গাড়ি চালাইতে পারতেছি না, জমা তো দিতেই পারতেছি না, মানুষের নাই। শীতের জন্য রাস্তায় নামছে গাড়ি চালার জন্য, কষ্ট, সংসার চালাইতে পারতেছি না। প্রচুর ঠান্ডা, কিন্তু সূর্য তো দেখা যাচ্ছে না। আজকে সকালবেলা বাইরে পারে না, এই মাত্র বাইরে এলাম শীতের কারণে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাস জুড়েই থাকবে শীতের প্রকোপ। চলতি সপ্তাহের শেষের দিকে সামান্য উন্নতি হতে পারে তাপমাত্রা পারদের। এখন যে অবস্থা আছে এরকমই কম বেশি থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উল্লেখযোগ্য বলতে হয়তো 4-5 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, তবে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করবে আগামী এক সপ্তাহ। এদিকে চলতি মাসেই দেশ জুড়ে 2টি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। এই মাসে 2 থেকে 3টে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সারা দেশে, এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেক্ষেত্রে তীব্র শৈত্যপ্রবাহ যখন হবে সেক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রির মধ্যে থাকবে, এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলে সেটা তাপমাত্রা থাকবে 8 থেকে 6 ডিগ্রি। রাজধানীর তাপমাত্রা আগামী 2-1 দিন এমনই থাকার পূর্বাভাস রয়েছে। আতিক মেসবাহ লগ্ন, এখন, ঢাকা।
সারা দেশের মতো বরিশালেও বইছে ভোটের হাওয়া। নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে নতুন দিনের বার্তা চান নারী ভোটাররা, যা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে মোট ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন আর নারী ভোটার 6,28,79,042 জন। তবে উপকূলীয় এলাকার নিম্ন আয়ের পরিবার কিংবা তৃণমূলের পিছিয়ে থাকা নারীদের কাছে ভোট এখনও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। তাই আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন তাদের কাছে এই নারীদের প্রত্যাশা শুধু খেয়ে পরে বেঁচে থাকার। চাই আমরা খাইয়ে ফিনতে যাই, সুখে শান্তিতে যাইতে পারি, নাতি ফুটি লইয়া, পোলা পান লইয়া। আমি গরিব মানুষ, খাইয়ে ফিনতে ভালো থাকতে চাই, সরকার যেন আমাকে দিকে নজর দেয়। স্বাধীনতার 55 বছরে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। এজন্য নারী উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম। তাই নারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ চান আগামী নির্বাচনে নির্বাচিতদের কাছে। আর নারীদের স্বাস্থ্যসেবা সহ নানা সংকট দূরীকরণের দাবি নারী চিকিৎসকদের। ব্যবসা করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রতিটা সেক্টরই ঘুষ ছাড়া কোনো পেপার সহজভাবে পাওয়া যায় না। আগামী নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা যে সব দিকগুলো যেন সমাধান করা হয়। এখানে অনেক তৃণমূল জায়গা রয়েছে যেখানে চিকিৎসা সেবার মান যে পর্যায়ে আমরা প্রত্যাশা করি সেই পর্যায়ে রয়নি, যার কারণে দেখা যায় যে নারীরা অনেক সময় অকালে ঝরে যায়। তো আমি চাবো যে তৃণমূল পর্যায়েও যাতে চিকিৎসা সেবার মান উন্নতিকরণ করা হয়। সারা দেশের মধ্যে বরিশাল বরাবরই সাক্ষরতার হারে এগিয়ে। তবে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষার জন্য দেশের অন্যান্য অংশের মতো সুযোগ সুবিধা নেই। এর প্রভাব রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রেও। নারীরা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা, আধুনিক মানসম্মত যে শিক্ষা, তার ক্ষেত্রে হয়তো বেশ খানিকটা পিছিয়ে। দক্ষতা ভিত্তিক কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচিত করানোর আরও যায় কিনা। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছিল সেটি সবারই জানা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা তারা পালন করবেন এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। এবারের বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে বেশি জোর দিতে চায় সরকার। সকালে পূর্বাচলে মেলার উদ্বোধন জানালেন বাণিজ্য উপদেষ্টা, আর বর্ষপণ্য হিসেবে ঘোষণা দিলেন পেপার ও প্যাকেজিংকে। মেলায় এবার থাকছে বিভিন্ন ক্যাটাগরির 327টি স্টল প্যাভিলিয়ন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এসব পণ্যের উৎপাদন বাড়াতে ও রপ্তানিতে অংশগ্রহণ বাড়াতে কাজ করবে সরকার। তবে বিশ্বের 76টি দেশের মধ্যে মাত্র 21টিতে বাংলাদেশের বাণিজ্যিক মিশন কাজ করছে জানিয়ে এর সংখ্যা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। এছাড়া হয়রানি মুক্ত আমদানি রপ্তানির সুযোগ বাড়াতে সরকারের কাছে দাবি জানান তারা। এদিকে এবারের মেলায় অংশ নিয়েছে ভারত, পাকিস্তান সহ 11টি দেশের ব্যবসায়ীরা। দেশি বিদেশি মিলিয়ে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে 327টি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনৈতিক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা আর হামলার হুমকির মধ্যেই দফায় দফায় বিস্ফোরণে কাঁপল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরের দক্ষিণাঞ্চলে পরপর 7টি বিস্ফোরণ ও যুদ্ধ বিমানের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 2টার কাছাকাছি সময়ে এই বিস্ফোরণ হয়। এই সময় আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছোটাছুটি করতে দেখা গেছে বাসিন্দাদের। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিস্ফোরণের জেরে কারাকাসের দক্ষিণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও রাজধানীর উত্তরে লা গুয়াইরা ও মিরান্ডা রাজ্যের উপকূলবর্তী শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি ভেনেজুয়েলার স্থানীয় সংবাদ মাধ্যমের। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলার সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি পেন্টাগন কিংবা হোয়াইট হাউসও। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে নিয়ে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকির পর ইরান জুড়ে বিক্ষোভ উত্তেজনা আরও বেড়েছে। সহিংসতায় শুক্রবার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে
9 জনে গ্রেপ্তার হয়েছেন 40 জনের বেশি। ইতিমধ্যে দেশটির 100টিরও বেশি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় ট্রাম্পের বেআইনি হুমকির নিন্দা জানাতে শুক্রবার জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এমনকি বিক্ষোভের জেরে যে কোনো ধরনের নাশকতামূলক ব্যবস্থার জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারও করেছেন তেহরান। যদিও অর্থনৈতিক দুরবস্থার জন্য নিজেদের কাঁধে দায় তুলে নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খেলার খবর জানাতে চাই, ভারতীয়দের ক্ষোভের খড়গ পড়েছে আইপিএলে। কাটার মাস্টার মুস্তাফিজ 9 কোটি রুপি ভিত্তিমূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এবং সেই কলকাতা নাইট রাইডার্সই আবার মুস্তাফিজকে বাদ দিয়েছে। এর আগে শনিবার এই নির্দেশনা দিয়েছে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। যদিও এখনই আসলে বিসিবি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি। বিস্তারিত জানাবেন নোমান আব্দুল্লাহ। মৌসুমী হাওয়া যেন বাংলাদেশ ভারত সম্পর্কেও, রাজনৈতিক অঙ্গন থেকে সম্পর্কের শীতলতা এবার মাঠের ক্রিকেটেও। দুই প্রতিবেশীর বৈরিতায় এবার আইপিএল খেলা হচ্ছে না নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের। হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি ঘুরে এবার কলকাতায় নাম লিখিয়েছিলেন দ্য ফিজ। বাংলাদেশের রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কিনে নেয় শাহরুখ খানের দল। কাটার আর স্লোয়ারের মিশেলে ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা ফিজকে নিয়ে আইপিএল নিলামে বেশ কাড়াকাড়ির পর তাকে কিনে নেয় কেকেআর। তবে এরপরই বেরিয়ে পড়ে ভারতীয়দের আসল চেহারা। সাধারণ মানুষ থেকে দেশটির গণমাধ্যম কর্মীরাও চড়া দামে মুস্তাফিজকে কেনার প্রতিবাদ জানাতে থাকে। একই সঙ্গে দুই দেশের সাম্প্রতিক সম্পর্ক ও প্রতিবাদে ঘি ঢালে। উত্তপ্ত পরিস্থিতিতে এবার কেকেআরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ, বাংলাদেশি তারকাকে যেন ছেড়ে দেয় তারা। ডিউ টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস হুইচ ইজ গোয়িং অন অল অ্যাক্রস, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. ফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআই এর এমন পদক্ষেপে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরই বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের, যদিও গেল বছর খেলতে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় ভারতীয়রা। এবারও কি সে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কিনা এমন প্রশ্ন উঠছে, যদিও এখনই মন্তব্য করতে রাজি নয় বিসিবি। এই ধরনের কিছু যদি হয়ে থাকে প্রবলি বিসিবি আমাদেরকে জানালে তখন আমরা আমাদের রেসপন্সিবিলিটি পাবো। ফিজ ইস্যু নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে দুই বোর্ডের সম্পর্কে, মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এবং যে দূরত্বটা তৈরি করার প্রাথমিক চেষ্টাটুকু বা প্রাথমিক দায়টুকু যাচ্ছে পুরোপুরি ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরো বড় কোনো ইস্যু হয়ে থাকবে। বিশ্বকাপ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ফিজের ঘটনায় নতুন করে ভাবতে হবে বিসিবিকে। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।